সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সমন্বয়ক রিয়াদের বাসায় মিলেছে 2,25,00,000 টাকার চেক। এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল। সমাবেশের স্থান পরিবর্তন করে ছাত্রদল সভাপতি বললেন, আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। সবচেয়ে ভয়ঙ্কর ভুল করেছেন চিফ প্রসিকিউটর, যা বললেন তারেক। ভোটে যাওয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বিএনপি জামায়াতকেও করতে হবে, মন্তব্য রেজাউল ইসলামের। অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, থমথমে পরিস্থিতিতে এক পক্ষের বিক্ষোভের ডাক। নতুন দলের মহারথীর জায়গায় এডিট করে মাহফুজ লিখলেন বিভিন্ন দলের মহারথী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সমন্বয়ক রিয়াদের বাসায় মিলেছে 2,25,00,000 টাকার চেক। রাজধানীর গুলশানের সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে 50 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার সমন্বয়ক পরিচয় দানকারী আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। গত 26 জুলাই সন্ধ্যার পর গুলশানের 83 নম্বর রোডের একটি বাসা থেকে চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন 5 জন। তারা হলেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে রোববার রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল। পরে একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পক্ষ থেকে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রদল সভাপতি বলেন, একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটির তাৎপর্য, আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন। তিনি বলেন, আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম, কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আমরা মনে করি এ ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এই উদারতার পর তারা নিজেদের সদ্বিদ ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। সবচেয়ে ভয়ঙ্কর ভুল করেছেন চিফ প্রসিকিউটর, যা বললেন তারেক। আমজনতা দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেছেন, সবচেয়ে ভয়ঙ্কর ভুল করেছেন আমাদের চিফ প্রসিকিউটর। তিনি বলেছেন, মেট্রো রেলের আগুন নাকি শেখ হাসিনা দিয়েছেন। কেন আগুন দেওয়া হয়েছে? আন্দোলন নাকি ভিন্ন পথে নেওয়ার জন্য এই আগুন দিয়েছেন। আরে ভাই, এই টিভি সেন্টার থেকে পুলিশ গুলি করছিল, জনগণ গিয়ে সেখানে পুলিশকে তাড়িয়েছে। শেখ হাসিনা হলো খুনের আসামি, আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলার আসামি। আজ মঙ্গলবার একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারেক রহমান বলেন, যে মামলাগুলো হয়েছে, একজন মারা গেছে, মামলা হয়েছে 100 থেকে 200 জনের নামে। আমাদের এক জেলা আহ্বায়ক আন্দোলনের সময় গত বছরের 3রা আগস্ট পটুয়াখালীতে ছিলেন।
পটুয়াখালীতে তার লাইভ আছে। সেই দিন উত্তরায় একজন মারা গেছেন। এখন শত্রুতার কারণে আমাদের দলের আহ্বায়ককে ওই মামলায় আসামি করা হয়েছে। তার কি দুইটা আত্মা নাকি? একটা পটুয়াখালীতে আর একটা হলো উত্তরায়। তো এরকম যদি ভুয়া মামলা হয় তাহলে আপনি প্রকৃত অপরাধীদের ধরবেন কিভাবে? 200 জন মিলে একজন মানুষকে হত্যা করেছে, এগুলো কি মামুর বাড়ির আবদার নাকি? ওই মামলায় জীবনেও কোনোদিন প্রমাণ করা যাবে না খুনিকে। এগুলো মামলা বাণিজ্য, আটক বাণিজ্য, যে কারণে প্রকৃত দোষী, প্রকৃত অপরাধীদের ধরা যাচ্ছে না। চিফ প্রসিকিউটরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বলছেন যে আওয়ামী লীগের লোকটা হত্যা মামলার আসামি, ওই লোকটা কি সত্যিকার অর্থে ওইখানে হত্যার সময় ছিলেন? ওই লোকের মতো আরো শত শত হাজার হাজার আওয়ামী লীগ নেতার নামে মামলা আছে, সেই লোকগুলোকে আটক করছেন না কেন? এই যে সমন্বয়ক 10 লাখ টাকা নিল, ওই জায়গায় যদি 50 লাখ টাকা দিয়ে দিত তাহলে আপনি এই প্রশ্ন করতে পারতেন, তাহলেই খবর বাইরে আসতো। তার মানে আওয়ামী লীগের নেতারা যেখানে টাকা দিয়ে ম্যানেজ করতে পারছেন সেখানে বেঁচে যাচ্ছেন, আর যেখানে টাকা দিচ্ছেন না সেখানে হয়ে যাচ্ছেন খুনি, হত্যা মামলার আসামি, আরো অনেক কিছু। 2 সপ্তাহ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার করছেন যে চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে টিভি সেন্টার মামলার জন্য ফাঁসিয়েছেন। উল্লেখ করে আমজনতা দলের এই নেতা বলেন, মেট্রো রেল সেতু ভবন থেকে পুলিশ গুলি করছিল, এসব শেখ হাসিনার দুর্গ ছিল। এই দুর্গগুলো দখল করছে কারা? ছাত্র জনতা দখল করছে। তাহলে এটা একটা গৌরবের বিজয়, সেই বিজয়কে উল্টিয়ে বলছেন যে শেখ হাসিনা এটা করিয়েছে। আমি একজন আইনের ছাত্র, আমি এটা বুঝতে পারছি যে এটা একটা ভুল অভিযোগ। তাহলে উনি তো নিজেই এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন, তাই না? ভোটে যাওয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বিএনপি জামায়াতকেও করতে হবে, মন্তব্য রেজাউল ইসলামের। বিগত 3 সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে 2018 সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি জামায়াত সহ 31টি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া। আজ বুধবার নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বিগত 3 নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে বলা হয় তাহলে বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী সহ 31টি দলকেও নিষিদ্ধের আওতায় আনা উচিত। জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় পার্টি কোনো আইন ভঙ্গ করেনি, কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে দলের নিবন্ধন বাতিল করার কোনো সুযোগ নেই। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি গত 3টি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে, যা বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে। তিনি বলেন, এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখনই স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তো সময় উপযোগী নয়। রাউজানে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, থমথমে পরিস্থিতিতে এক পক্ষের বিক্ষোভের ডাক। চট্টগ্রামের রাউজানে গতকাল মঙ্গলবার বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলিতে অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার 22 ঘন্টা পরও মামলা করেনি কোনো পক্ষ। ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিক্ষোভে ডাক দিয়েছে। আজ বুধবার বিকেল 4টায় উপজেলা সদরের মুন্সির ঘাটায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে রাউজানের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছররাগুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেন তার গাড়িবহরে হামলা করা হয়েছে গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে। এতে 2 পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। নূতন দলের মহারথীর জায়গায় এডিট করে মাহফুজ লিখলেন বিভিন্ন দলের মহারথী। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্ট এডিট করে নতুন দলের মহারথীর জায়গায় লিখেছেন বিভিন্ন দলের মহারথী। সেই সঙ্গে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, এই অংশটি মুছে ফেলেছেন তিনি।
সোমবার দিবাগত রাত 2টা 51 মিনিটে ফেসবুকে পোস্টটি করেন মাহফুজ। পরে রাত 4টা 28 মিনিটে সেটি এডিট করেন। প্রথম পোস্টে মাহফুজ আলম তদবির চেষ্টার কথা উল্লেখ করে দুর্নীতির প্রস্তাব পাওয়ার একটি ঘটনা তুলে ধরেন।